Bhaiya, I've restarted it. Please continue. We apologize for the issue. ওকে। সো সেহেতু আমরা ছোট্ট একটা পয়েন্ট নিয়ে কাজ করব এবং এইখান থেকে আমরা শিখবো যে আজকে হচ্ছে আমরা স্পিড অপটিমাইজেশনের জন্য কি কি ব্যাপার নিয়ে আমাদের কাজ করা উচিত, কি কি জিনিসকে আমাদের কনসিডারেবল ফ্যাক্ট হিসেবে নেওয়া উচিত, এবং কিভাবে কিভাবে অ্যাজ এ প্রোগ্রামার বা ডেভেলপার হিসেবে আপনি কিভাবে ডেভেলপ করলে সেই স্পিড নিয়ে আপনি হচ্ছে একটু কম সাফার করবেন। আবার অনেক ক্ষেত্রে আপনাকে হচ্ছে থার্ড পার্টি প্লাগ ইন বা থিম ইউজ করতে হবে, সেই থার্ড পার্টি বা প্লাগ ইন বা থিমকে আপনি কিভাবে অপটিমাইজ করতে পারবেন, করতে পারবেন, সেটা নিয়েও আমরা ছোটখাটোভাবে দেখবো। সো আজকের এই ওয়েবিনারের জন্য আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করছি, যেই প্রেজেন্টেশনে মোটামুটি অনেক কিছুই কভার করা হবে। তো আমরা প্রথমে সেটা একটু দেখি। সো প্রথমত হচ্ছে আপনার আহ, আমাদের আজকের টপিক স্পিড কিলস লোড টাইম অপটিমাইজ সিএসএস এন্ড জেএস ইন ওয়ার্ডপ্রেস লাইক আ প্রো। সো প্রথমত হচ্ছে এটা আমাদের একটা ওয়েবিনার, যে ওয়েবিনারে হচ্ছে আপনারা দেখবেন যে স্পিড নিয়ে আসলে কি কি করা যায়। সো স্পিড কেন ম্যাটার করে? স্পিড ম্যাটার করে হচ্ছে আপনার এসইও তে। প্রথমত আপনি যখন এসইও নিয়ে কাজ করতে যাবেন তখন দেখবেন যে গুগল অথবা অন্যান্য যে সার্চ ইঞ্জিনে আপনি আপনার পেজটাকে যে অ্যাড করতেছেন, সেখানে আপনি দেখবেন যে আপনার পেজের যদি স্পিড অনেক কম হয় তাহলে আপনার পেজের স্কোর ওরা অনেক লো করে নিবে, যেটা লো করার কারণে আপনি হচ্ছে এসইও তে র্যাঙ্কিং এ উপরে যেতে পারবেন না। তারপরে আরেকটা আছে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। কোন একটা ইউজার যদি আপনার ওয়েবসাইটে এসে ল্যান্ড করে, ল্যান্ড করার পরে যদি দেখে যে আপনার পেজ লোড হইতে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড টাইম লাগতেছে, তাহলে সেই ইউজার কিন্তু বিরক্ত হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা কিন্তু নর্মালি একটা ওয়েবসাইটে ধরেন কোনোভাবে একটা ট্রাফিক পাইছি, একটা ইউজার আমাদের ওয়েবসাইটে আসছে, কোনোভাবে আমরা একটা ট্রাফিক পাইছি। এখন সেই ইউজার যদি এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয় তার, তখন কিন্তু সে আর এখানে স্টে করবে না, অনেক সময় চলে যাবে। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কোর ওয়েব ভাইটালস। এটা আরেকটা জিনিস যেটা গুগল এই কোর ওয়েব ভাইটাল দিয়েই হচ্ছে আপনার পেজকে হচ্ছে মানে জাজ করে থাকে যে আপনার পেজের কোয়ালিটি কেমন, আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন, আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কেমন। সেখানেও কিন্তু আমরা অনেক ধরনের অনেক সমস্যা ফেস করে থাকি। সো এগুলো নিয়ে অলরেডি আমাদের বলা শেষ। So, এরপরে হচ্ছে আপনার কমন পারফরমেন্স প্রবলেম কি কি থাকে। কমন পারফরমেন্স প্রবলেম থাকে টু ম্যানি স্ক্রিপ্ট স্টাইল লোডেড অন এভরি পেজ। সো বেসিক্যালি যেটা হয়, মানে ধরেন আমরা যে প্লাগ ইন বা থিম ইউজ করি, সেই প্লাগ ইন বা থিম হচ্ছে অনেক অপটিমাইজ ভাবে ডেভেলপ করা থাকে না। তারা হচ্ছে অ্যাসেট গুলোকে হচ্ছে যেখানে দরকার নাই সেখানেও লোড করে, যেখানে দরকার আছে সেখানেও লোড করে। এই টাইপের অনেক ব্যাপার আছে। আবার এমন হয় যে আপনি কোনো একটা প্লাগইন ইউজ করতেছেন, সেই প্লাগইনটা আপনি স্পেসিফিক একটা পেজে ইউজ করতেছেন, কিন্তু সেই প্লাগইনের জাভাস্ক্রিপ্ট বা সিএসএস দেখবেন যে আপনার অন্য অন্য অনেক পেজেও সেটা চলে আসতেছে। সো এগুলাকে বলা হয় হচ্ছে রিডান্ডেন্ট স্টাইল। বা আপনার স্ক্রিপ্ট হইতেছে অনেক সময় এক্সপেন্সিভ কোন স্ক্রিপ্ট আছে যেটা আপনার অ্যাডমিন প্যানেলেই হচ্ছে কাজ করার কথা, কিন্তু সেটা ফ্রন্ট ইউজারে চলে আসতেছে অনেক সময়। সো এই ধরনের জিনিসপত্র নিয়েও আমাদের কাজ করতে হবে। সো কাজ করার জন্য কি করতে হবে, আপনি হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করবেন কোন কোন স্ক্রিপ্ট হচ্ছে আপনার কোন কোন পেজে লাগবে, কোন কোন স্ক্রিপ্ট আপনার কোন কোন পেজে লাগবে না, ইত্যাদি। সো এগুলো করার পরে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে দুইটা মোটামুটি ফাংশন আছে, সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্টাইল। সো এনকিউ স্ক্রিপ্ট দিয়ে আমরা জাভা স্ক্রিপ্টকে লোড করে থাকি নর্মালি এজ এ প্রোগ্রামার বা ডেভেলপার, সেটা প্লাগইন ডেভেলপার হোক বা থিম ডেভেলপার হোক। আর এনকিউ স্টাইল দিয়ে আমরা হচ্ছে স্টাইল লোড করে থাকি। সো এখন এই এনকিউ স্টাইল এবং এনকিউ স্ক্রিপ্টকে আমরা যদি অপটিমাইজলি ইউজ না করি, মানে ওটাকে মানে ইউজ কেসটা আমরা যদি ডিফাইন না করে ইউজ করি, যেখানে সেখানে ইউজ করি, তাহলে এটা আপনার স্কোরের একটা পারফরমেন্স ইস্যু তৈরি করবে। সো আপনি যখন হইতেছে অন্য কারো প্লাগইন বা থিম ইউজ করবেন, তখন এইখানে আপনার হাতে ইনিশিয়ালি করার কিছু থাকবে না, কারণ সেই প্লাগইনের ডেভেলপার বা থিমের ডেভেলপার যেটা করছে সেটা আপনি মডিফাই করতে পারবেন না তার কোডের মধ্যে গিয়ে। কিন্তু সেটারও একটা সলিউশন আছে, সেই সলিউশন আমরা দেখবো লাস্টের দিকে। আর অ্যাজ এ ডেভেলপার আপনি যখন ডেভেলপ করবেন সেই প্লাগইন বা থিমকে, তখন আপনার হচ্ছে আপনার ইউজ কেস ডিফাইন করে সেই ইউজ কেসের উপর বেস করে এটাকে লোড করা উচিত। অর্থাৎ যেই পেজে আপনার হচ্ছে প্লাগইন ইউজ হচ্ছে না বা আপনার প্লেস যেখানে কাজ করতেছে না, সেখানে আপনি স্ক্রিপ্টটা লোড করবেন না, এটা হচ্ছে স্বাভাবিক এক্সপেকটেশন।
সো সেটা করার জন্য আমাদের দুইটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কন্ডিশনাল লোডিং। সো প্রথম হচ্ছে আপনি কন্ডিশনালি জিনিসটাকে লোড করবেন, কন্ডিশনালি লোড করলে আপনার সব জায়গায় সেটা পড়তেছে না। আর একটা হচ্ছে ডিকিউ আননেসেসারি অ্যাসেট। সো আপনার একটু আগে যেটা বললাম যে থার্ড পার্টি প্লাগ ইন ডেভেলপার বা থিম ডেভেলপারের কারণে যদি আপনি এফেক্টেড হন, তাহলে সেটাকে আপনার ডিকিউ করতে হবে। সো এই যে কন্ডিশনাল লোডিং বা ডিকিউইং এই জিনিসপত্র করার জন্য আপনার প্লাগইনে তো আপনি কন্ডিশনাল লোড করলেন, কিন্তু যদি আপনি ডিকিউ করতে চান তাহলে আপনাকে ছোটখাটো কোনো একটা প্লাগইন বানাইতে হবে। যেই প্লাগইন বানানোর পরে হচ্ছে আপনি অ্যাসেটটাকে ম্যানেজ করতে পারবেন, যেই পেজে আপনার যে অ্যাসেট দরকার নাই সেই পেজ থেকে সেই অ্যাসেট ফালাই দিতে পারবেন। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার সমস্ত অপটিমাইজেশনের আগে আপনি একটা পারফরমেন্স রেজাল্ট দেখবেন, সেটা আপনি জিটি ম্যাট্রিক্স ইউজ করে দেখেন বা গুগলের লাইট হাউস ইউজ করে দেখেন, সেটা দেখবেন। এরপরে আপনি অপটিমাইজেশনের পরে আরেকটা রেজাল্ট দেখবেন, রেজাল্ট দেখে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করার পরে আপনি হচ্ছে বুঝতে পারবেন চেঞ্জেসটা কি হচ্ছে। সো কম্পেয়ার করার পরে আপনি দেখতে পারেন যে কোন একটা আপনি অপটিমাইজ করেন নাই, তখন সেটা আবার করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। সো এখন হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস, আমরা হচ্ছে বেস্ট প্র্যাকটিসটা কিভাবে ফলো করব যখন আমি মানে কোড লিখবো বা কোড করব। সো বেস্ট প্র্যাকটিস হইতেছে স্ক্রিপ্টের ডিপেন্ডেন্সিটাকে প্রিজার্ভ করা, অর্থাৎ আপনি কোন স্ক্রিপ্ট ইউজ করতেছেন, আপনার স্ক্রিপ্টের সাথে কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট না, কোনটা আপনার দরকার, কোনটা আপনার দরকার না, সেটা আপনি আগে থেকেই একটা প্ল্যান করবেন। প্ল্যান করে তারপর সেটাকে সেভাবে আপনি ইয়া করবেন, লোড করবেন বা এনকিউ করবেন বা ডিকিউ করবেন। এরপর হচ্ছে আপনি কোন একটা স্টেজিং সাইট ইউজ করবেন, স্টেজিং সাইট ইউজ করে সেখানে প্রথমে সাইটটাকে আপনি ডিপ্লয় করবেন, ডিপ্লয় করে টেস্ট করবেন, টেস্ট করে তারপর হচ্ছে সেখানে আপনি অনেক ধরনের অপটিমাইজেশন ইয়া করবেন, অ্যাপ্লাই করবেন। সো এরপরে আপনাদের যদি মনে হয় যে আপনারা হচ্ছে আমাদের একটা আমরা এই সব কিছু করার জন্য এই প্লাগইন বা অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কিভাবে বেস্ট ডেভেলপার হয়ে উঠতে পারেন, বা অ্যাজ এ ওয়ার্ডপ্রেসে কোডার হিসেবে আপনি কিভাবে কোডার হইতে পারেন, সেই রিলেটেড আমাদের নিজেদেরই একটা কোর্স আছে, আহ, যেখানে আমরা ইন ডেপথ লার্নিং প্রোভাইড করি স্টুডেন্টদেরকে। আপনারা চাইলে সেইখানেও আমাদের সাথে জয়েন করতে পারেন। সো এটা ছিল আমার মোটামুটি বকর বকর মেইন কাজে যাওয়ার আগে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস টিমের মার্কেটিং টিমকে কিছুক্ষণের জন্য ফ্লোর দিব, যাতে হচ্ছে ওনারা ওনাদের কাজটা শেষ করতে পারে। এরপর হচ্ছে আমরা মেইন ক্লাসে আবার ফেরত যাব। মার্কেটিং টিম, হ্যালো, Yes, হ্যালো। Bhaiya. I'm requesting Maruf Bhaiya to take the floor. Bhaiya, we can continue. Then later on, we will give Martin the floor. ওকে, শিওর। ওকে। সো আমরা মোটামুটি একটা সুন্দর কনসেপ্ট পাইলাম যে আমরা স্পিড অপটিমাইজেশন নিয়ে কি কি করতে পারি এবং কিভাবে করতে পারি। সো এখানে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আছে, যেই ওয়ার্ডপ্রেসে আমি হচ্ছে র্যান্ডমলি অনেকগুলো প্লাগইন ইনস্টল দিছি। এটা দেখার জন্য যে প্লাগইন গুলো কিভাবে কোথায় কি এনকিউ করে। সো প্রথমত আমরা যদি এটা আমাদের ওয়েবসাইটের মানে হোম পেজে আসি, দেখেন এই হোম পেজে কিন্তু আসলে কিছুই নাই, একটা হ্যালো ওয়ার্ল্ড ব্লগ ছাড়া। সো যদিও এটা প্র্যাকটিক্যাল না, সো আমরা একটা প্র্যাকটিক্যাল পেজ তৈরি করি। ধরেন আমরা একটা প্র্যাকটিক্যাল পেজ তৈরি করতে চাই, সেটার নাম দিলাম হচ্ছে কন্টাক্ট আস। ধরেন কন্টাক্ট আস হচ্ছে আমার সেই প্র্যাকটিক্যাল পেজ। সো এখানে আমি কন্টাক্ট ফর্ম 7 থেকে একটা ফর্ম রাখতে চাই, এটা হচ্ছে আমার সেই কন্টাক্ট ফর্ম। তারপর আমি সেই পেজটাকে পাবলিশ করব, পাবলিশ করে হচ্ছে সেই পেজটার প্রিভিউতে যাব। তো এটা আমার একটা এমন একটা পেজ যেটা মূলত আমার কন্টাক্ট ফর্মের পেজ। তো এখানে কিন্তু আমি এইটা সেইটা অনেক কিছু আমি এখানে চাই না, এখানে আমার কিছুই নাই একটা টাইটেল এবং ফর্ম ছাড়া। সো আমি যদি এই পেজটাতে এখন আসি, এই পেজটাতে এসে লাইট হাউস দিয়ে আমি যদি এটাকে একটু টেস্ট করি, এটা একটু সময় নিবে। সো আমরা একটু সময় দেই।
সো লাইট হাউস দিয়ে আমি পেজটা টেস্ট করার পরে এটা হচ্ছে পেজের আমি স্কোর পাইলাম, পারফরমেন্স এখানে আছে, আহ, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন ফার্স্ট কন্টেন্ট ফ্রম পেইন্ট হচ্ছে এখানে উনি 1.9 সেকেন্ড, যেটা একটা রেড স্কোর। লার্জেস্ট কন্টেন্ট ফ্রম পেইন্ট মানে এলসিপি, এটা একটা 2.7। তারপরে স্পিড ইন্ডেক্স ইত্যাদি ইত্যাদি এরকম একটা ডেটা আমরা পাইলাম। তো এখন বিষয় হচ্ছে এটা একটা সিম্পল পেজ, মানে এখানে কোনো ইমেজ নাই, কিচ্ছু নাই, এটা একটা সিম্পল পেজ। যে পেজের মধ্যে আমার আছে শুধু একটা কন্টাক্ট ফর্ম, কয়েকটা ইনপুট ফিল্ড, দ্যাটস ইট, আর কিছু নাই। তাহলে এই পেজের স্কোর কেন এত কম? এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন, যে এই পেজের স্কোর এত কম কেন। সো এই পেজের স্কোর এত কম হওয়ার পিছনে দেখেন এখানে কিছু কিছু জিনিস দায়ী। সেটা হচ্ছে এখানে একটা স্টাইল লোড হচ্ছে, যেটার সাইজ হচ্ছে 451 কিলোবাইট। আমি আহ, প্রথমেই বলে নিছি যে এখানে আমি র্যান্ডম কিছু প্লাগইনকে ইনস্টল দিছি, কোনো প্লাগইনকে হচ্ছে ছোট বা খারাপ করার জন্য আমাদের এই ক্লাসটা বা ওয়েবিনারটা উদ্দেশ্য না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। আমরা রিয়েলিটি চেক করার জন্য র্যান্ডম কিছু প্লাগইন ইনস্টল দিছি। সো এখানে যেই স্টাইলটা লোড হয়েছে সেটা হচ্ছে 551 কিলোবাইট। এখন এই স্টাইলটা কোথা থেকে লোড হয়েছে আমরা একটু দেখি। দেখেন এই স্টাইলটা লোড হয়েছে প্লাগইনস, এলিমেন্টস কিট লাইট, উইজেট, ইনিট ইত্যাদি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এলিমেন্টস কিট থেকে একটা স্ক্রিপ্ট এখানে লোড হচ্ছে, যেটা আমাদের কিন্তু দরকার নাই। আমরা এই পেজে কিন্তু এলিমেন্টস কিট ইউজ করতেছি না, এলিমেন্টস কিট একটা প্লাগইন যেটা আমার ইনস্টল দেওয়া আছে। তারপর আমি যদি আরেকটার দিকে তাকাই, এটার দিকে তাকাই, দেখেন কোকোমার্স থেকে একটা স্ক্রিপ্ট এখানে লোড হচ্ছে। তারপর আমি যদি এখানে তাকাই, এটা হচ্ছে ইলেমেন্টর থেকে একটা স্ক্রিপ্ট লোড হচ্ছে। এখানে যদি তাকাই ইলেমেন্টর থেকে একটা স্ক্রিপ্ট লোড হচ্ছে। এখানে যদি তাকাই এটাও কমার্স। তো এরকম, মানে আপনি এখানে এরকম অনেক স্ক্রিপ্ট পাবেন, এই যে এটাও কিন্তু ইলেমেন্টর, ইলেমেন্টস কিট থেকে লোড হচ্ছে, এই দেখেন ইলেমেন্টস কিট লাইট। সো এরকম আপনি পাবেন যে আপনার একটা পেজে এই স্ক্রিপ্ট গুলো দরকার নেই, কিন্তু আপনার শুধুমাত্র সেই প্লাগইন ইনস্টল থাকার কারণে আপনার হচ্ছে সেখান থেকে স্ক্রিপ্ট লোড হচ্ছে। তারপর এখানে আপনি আসেন সিএসএস এ আসেন, বা এরকম বড় বড়ই আসেন, যে কোয়েরি, যে কোয়েরি তো লাগবে। ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে কোয়েরি কাজ করে, যে কোয়েরি লোড হতেই পারে। তারপর উইজেট স্টাইল, এই যে উইজেট স্টাইল এটাও দেখেন ইলেভেন স্ক্রিপ্ট লাইট থেকে লোড হচ্ছে। তো এরকম আপনি অনেক স্ক্রিপ্ট পাবেন যেগুলা লোড হচ্ছে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র সেই প্লাগইনটা ইনস্টল থাকার কারণে। এখন সেই প্লাগইন এই পেজে লাগতেছে কি লাগতেছে না সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে জানেন না, বা আপনার দরকার নেই, আপনি এটা ক্রস ম্যাচ করেন নাই। সো আমাদের আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি। যেমন লার্জেস্ট কন্টেন্ট ফ্রম কন্টাক্ট এলিমেন্ট, তারপর ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম। আচ্ছা, সার্ভার রেসপন্স টাইমটাতে আমাদের কিছু করার নাই, রিডিউস আনইউজড জাভাস্ক্রিপ্ট, এই যে। আচ্ছা, এটা অবশ্য আমার এক্সটেনশন থেকে আসছে কিছু স্ক্রিপ্ট, এটা আসলে আমরা যদি আহ, ওটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথার কারণ নেই, কারণ আপনার পেজটা যখন অ্যাকচুয়ালি গুগল যখন টেস্ট করবে তখন হইতেছে এই এক্সটেনশনের স্ক্রিপ্ট গুলা থাকবে না। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। পরবর্তীতে যদি আসি, এই যে ও কমার্সের কার্ড, ও কমার্সের চেক আউট, তারপরে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আমাদের এই পেজে দরকার নাই। তারপর হচ্ছে এই যে ফ্রন্ট অসাম আসছে, ফ্রন্ট অসাম আসছে কোথা থেকে? ইলেমেন্টর থেকে। আমার এখানে কিন্তু ফ্রন্ট অসামের কোনো কিছু ইউজ হচ্ছে না, ইলেমেন্টর ইউজ হচ্ছে না, তারপরেও এগুলো থেকে আমার স্ক্রিপ্ট লোড হচ্ছে। তো এখন এই যে যে সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে? এই সমস্যাটা তৈরি হচ্ছে হচ্ছে ধরেন আহ, যখন এই প্লাগইন গুলো ডেভেলপ হয়েছে কোনো মানুষের দ্বারা, তখন তারা এই সিনারিও গুলো নিয়ে অত বেশি চিন্তা করে নাই। তারা মনে করছে তাদের প্লাগইন আছে, তার মানে হচ্ছে ইউজার হচ্ছে এই প্লাগইনের কন্টেন্ট ইউজ করতেছে। আহ এজন্য তারা অত বেশি কন্ডিশন দেয় নাই, এবং কিছু কিছু প্লাগইনের ক্ষেত্রে আপনার কন্ডিশন দেওয়া আসলে পসিবলও না। মানে ধরেন প্লাগইন ডেভেলপার যদি চাইও যে আমি একটা কন্ডিশন দিব বা আমি একটা ইয়ে দিব, তাহলেও সেটা পসিবল না। কেন পসিবল না? কারণ কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে এটা আসলে আইডেন্টিফাই করা যায় না যে এই প্লাগইনটা কোন কোন পেজে ইউজ হচ্ছে আর কোন কোন পেজে ইউজ হচ্ছে না। মানে কিছু কিছু এরকম সিনারিও আছে যে আইডেন্টিফাই করা যায় না। তো এখন অ্যাজ এ ওয়েবসাইট ওনার বা ডেভেলপার,
আমি যখন ডেভেলপ করব তখন আমি চাইবো যে ওই সব সমস্যা যেন আমার সাইটে না হয় এবং সেটা যেন আমি কোনোভাবে সলভ করতে পারি। এখন এই সমস্যা সমাধান করার জন্য বাজারে কিছু প্লাগইন আছে। সো আপনারা চাইলে সেই সব প্লাগইন ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান, আমার জানা মতে এই রকম প্লাগইন একটা আছে, সেটা হচ্ছে ইজি প্লাগইন ম্যানেজার। ইজি প্লাগইন ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, যেটা আসলে এক সময় মানে এটা আসলে সেলফ ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। হটেভার, কিছুই করার নাই, কিন্তু এর চেয়ে ভালো কিছু আর নাই আর কি। অন্য যেগুলো আছে সেগুলো এরকম লেভেলের ভালো না। সো ইজি প্লাগইন ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, যেটা আমারই ডেভেলপ করা যখন আমি হ্যাপি মনস্টারে কাজ করতাম। এখন আমি আর হ্যাপি মনস্টারে কাজ করি না। সো সেই জায়গা থেকে বলতে পারি যে এটা আসলে এখন আর আমার, মানে আমি আর এটার সাথে এখন জড়িত না। কিন্তু যেহেতু আমি একসময় এটার সাথে জড়িত ছিলাম, সো হোয়াট ইজ দিস? আমি এক্সট্রিমলি সরি, সামহাও এই প্লাগইনটা কাজ করতেছে না। কেন করতেছে না আমি জানি না। উম কোন একটা সার্ভারে এটা থাকার কথা। টেস্ট ডব্লিউপি ড্যাশবোর্ড। হুম হুম এটা আসলে সামহাও কাজ করতেছে না। এটা আমার লোকাল হোস্টের সমস্যা না। যাই হোক, আমি যেহেতু এখন এটা ডেভেলপমেন্টের সাথে জড়িত না, তো আমি জানি না এটা কেন কাজ করতেছে না। আমি দুঃখিত যে এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে খুব সুন্দর একটা জিনিস ছিল, যেই জিনিসটা দিয়ে হচ্ছে এটাকে অ্যাসেট গুলোকে ম্যানেজ করা যাইতো। আমি দেখি ওদের রিমোটটা কাজ করে কিনা। ইজি প্লাগইনস। ওকে, আই গেস যে এটা রিমোটটা কাজ করবে। প্লাগইন অপটিমাইজেশন। আচ্ছা, এটাতে করবে না। ওকে, স্কিপ দিস। যেহেতু এটা কাজ করতেছে না আর আমাদের হাতে যেহেতু অনেক সময় নেই, সো আমরা এটা স্কিপ করে ফেলি। এটা নিয়ে আসলে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। তবে আপনারা ইন ফিউচার এটা চেক আউট করতে পারেন। ইজি প্লাগইন ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, যদিও সেটা দিয়ে হচ্ছে অ্যাসেট ম্যানেজ করা যায়। ওইখানে এই কাজগুলাই হচ্ছে করা আছে। অর্থাৎ এইখানে আমি বলতে পারবো যে এটা আমার কন্টাক্ট আস পেজ, এবং এই পেজের মধ্যে শুধুমাত্র কন্টাক্ট ফ্রম সেভেন প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে, অন্য কোনো প্লাগইন অ্যাক্টিভ থাকবে না। এরকম ফাংশনালিটি এখানে করা যায়। আর এরকম ফাংশনালিটি এখানে করা যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হইলো যে এই পেজে আপনার অন্য কোনো স্ক্রিপ্ট আর লোড হবে না। যেটা আপনি এই নেটওয়ার্ক ট্যাবে এসে অবশ্য দেখতে পারবেন। এই সিএসএস জেএস এর এইখান থেকে অল দিলেও আপনি দেখতে পাবেন, অথবা সিএসএস দিলেও দেখতে পাবেন, অথবা জেএস দিলেও দেখতে পাবেন কি কি জেএস লোড হয়েছে আর কি কি জেএস লোড হয় নাই। ওকে ফাইন, এটা আমাদের গেল। তো এখন আমরা আহ, ধরেন আমি একজন ডেভেলপার হিসেবে বা একটা কোড করে বা একজন প্লাগইন ডেভেলপার হিসেবে এই সমস্যাটা কেমনে সমাধান করতে পারি, সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপস। সো ধরেন পরবর্তী স্টেপস এর জন্য আমি এই কাজ করার জন্যই একটা প্লাগইন বানাইলাম। এই কাজ করার জন্য একটা প্লাগইন বানাইলাম, ধরেন প্লাগইন নাম হচ্ছে অ্যাসেট অপটিমাইজ বা অপটিমাইজ অ্যাসেট অপটিমাইজার। তো ধরেন আমি একটা প্লাগইন বানালাম, যে প্লাগইনের নাম হচ্ছে অ্যাসেট অপটিমাইজার। তারপরে অ্যাসেট অপটিমাইজার পিএসপি।
সো অ্যাসেট অপটিমাইজার ডট পিএসপি আমি একটা প্লাগইন বানালাম। তো এখন একটা প্লাগইন বানানোর জন্য আহ আমাদের হচ্ছে কিছু জিনিসপত্র এখানে দিতে হয় প্লাগইনের মেইন ফাইলে। তো সেটা আমি হচ্ছে এই প্লাগইন থেকে নিয়ে আসতেছি আপাতত। সো প্লাগইনের নাম দিলাম হচ্ছে অ্যাসেট অপটিমাইজার। সো প্লাগইন ইউআরএল ডেমো প্লাগইন ফর অপটিমাইজিং অ্যাসেটস ভার্সন 1.1.0 অথর এত জিপিএল এত টেক্সট ডোমেইন অ্যাসেট অপটিমাইজার। সো আমার প্লাগইন মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে রিফ্রেশ দিলেই আমি প্লাগইনটা দেখতে পাবো, এই যে অ্যাসেট অপটিমাইজার নামে। সো প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে ফেললাম। প্লাগইন অ্যাক্টিভ করার পরে আমরা এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট অ্যাকশন হুক আছে, সেই অ্যাকশন হুক ইউজ করে আমরা মূলত এখানে হুক করব। হুকটার নাম হচ্ছে WPNQ স্ক্রিপ্টস। WPNQ স্ক্রিপ্ট হচ্ছে ইয়াটার নাম। তো এখানে আমাদের কল ব্যাক একটা ফাংশন দিতে হবে। ধরেন ফাংশনের নাম দিলাম যে অপটিমাইজ অ্যাসেটস। অপটিমাইজ অ্যাসেটস হচ্ছে আমাদের ধরেন ফাংশনের নাম। নর্মালি প্লাগইনে যখন এরকম গ্লোবাল ফাংশন আমরা নিই তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা প্রিফিক্স ইউজ করতে হয়। তো এখানে আমি অ্যাসেট অপটিমাইজেশনের শর্ট ফর্ম এও এটাকে প্রিফিক্স হিসেবে ইউজ করলাম। তারপর ফাংশন, এখানে যেহেতু এটাই হচ্ছে আমার ফাংশনের নাম, সো এটা ফাংশন। রিটার্ন টাইপ আমার দরকার নাই। সো এটা আমার হয়ে গেল। এখন এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে এই WPNQ স্ক্রিপ্ট এই হুকটা ইউজ করে সমস্ত ডেভেলপাররা মানে অ্যাসেট এনকিউ করে। সেটা মানে অ্যাডমিন প্যানেলের জন্য হোক বা ফ্রন্ট এন্ডের জন্য হোক। সরি, অ্যাডমিন প্যানেলের জন্য একটা ডিফারেন্ট হুক ইউজ করে, সেটা হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট। এই টাইপের একটা কিছু হুক ইউজ করে। আর WPNQ স্ক্রিপ্ট যে হুকটা ইউজ করে এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। সো এই ফাংশনটা সবাই ইউজ করে। সো এই হুকটা সবাই ইউজ করে অ্যাসেট এনকিউ করার জন্য। তা এখন আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু কিছু অ্যাসেটকে ডিকিউ করে ফেলবো, বা মানে এনকিউ হতে দিব না। কিছু কিছু অ্যাসেটকে এনকিউ হতে দিব না, ডিকিউ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য। তো এখন এই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই হুকটাকে সবার পরে রান করাইতে হবে। মানে অন্যান্য ডেভেলপাররা এই হুকটা হচ্ছে নর্মাল টাইমে রান করাইছে, হুকের একটা প্রায়োরিটি আছে। এটা হচ্ছে অ্যাড অ্যাকশন। এই অ্যাড অ্যাকশনের মধ্যে দেখেন প্রথম প্যারামিটার নাম হচ্ছে হুক নেম, দ্বিতীয় প্যারামিটার নাম হচ্ছে কল ব্যাক, আর তৃতীয় প্যারামিটার নাম হচ্ছে প্রায়োরিটি, আর চতুর্থ প্যারামিটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট। তো অ্যাকসেপ্টেড আর্গুমেন্টে ধরুন আমরা এখন গেলাম না, আমরা প্রায়োরিটির দিক দিয়ে আসি। সো বাই ডিফল্ট প্রায়োরিটি থাকে 10। সো কোনো ডেভেলপার যদি এই হুকটা ইউজ করে তাহলে তার প্রায়োরিটি থাকবে 10। সো আমাদেরকে হচ্ছে সেই সবার পরে ইউজ করতে হবে। কারণ সবার পরে ইউজ করার জন্য আপনি চিন্তা করতে পারেন যে আমি এখানে 999 দিলাম, তাহলে তো সবার পরে হয়ে গেল। লজিক্যালি হইলো, কিন্তু আপনি কিন্তু কনফার্ম না যে এই 999 ভ্যালু অন্য কোনো ডেভেলপার ইউজ করছে কি করে নাই। সো এইখানে সেভ থাকার জন্য নর্মালি আমি যেটা ইউজ করি পিএসপি ইন্টেজার ম্যাক্স। সো পিএসপি ইন্টেজার ম্যাক্স হচ্ছে পিএসপির একটা কনস্ট্যান্ট, ডিফাইন করা কনস্ট্যান্ট, যেটা পিএসপি কোরের মধ্যে ডিফাইন করা থাকে রিগার্ডলেস অফ পিএসপি ভার্সন। এটার ভ্যালু দেখেন, এটার ভ্যালু হচ্ছে এত বড়। মানে এর চেয়ে বড় ইন্টেজার ভ্যালু আসলে এক্সিস্ট করে না পিএসপির মধ্যে। পিএসপির মধ্যে সবচেয়ে বড় যে ইন্টেজারটা এক্সিস্ট করে সেটা হচ্ছে এটা। সো আমরা এখন এইখানে সেটাই দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে এর চেয়ে বড় কিছু তো আর, মানে এর চেয়ে বেশি প্রায়োরিটি কোনো ডেভেলপার আর দিতে পারবে না। সো আমাদের এটার প্রায়োরিটি সবচেয়ে পরে থাকবে, এবং আমাদের এটা সবচেয়ে পরে কল হবে আমাদের এই হুকটা। সো আমাদের এই হুকটা সবচেয়ে পরে কল হইলো, আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা প্রথমেই চেক করব যে ধরেন ইজ অ্যাডমিন। কোনো কারণে এটা যদি অ্যাডমিন হয় তাহলে আমরা কিছু না করেই রিটার্ন করব আমাদের প্রথম কাজ শেষ। কোনো কারণে যদি এটা অ্যাডমিন স্ক্রিন হয়,
তাহলে আমরা কিছু করব না। এরপরে আমার হচ্ছে রেজিস্টার্ড স্ক্রিপ্টকে ডিকিউ করতে হবে রিগার্ডলেস অফ পেজ টাইপ অর এনিথিং এলস। সো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে কন্ট্যাক্টাস। এখন কন্ট্যাক্টাসকে আপনি বাই ডিফল্ট ভাবে কোনো কন্ডিশনের মধ্যে ফেলতে পারবেন না। এটাকে আপনি যদি ফেলতে চান তাহলে হচ্ছে আপনার পেজ ফ্ল্যাগ ধরে আপনি কন্ডিশন দিতে পারবেন, যেটা খুব বেশি মানে হয়ে যাচ্ছে, মানে খুব বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার এরকম রিকোয়ারমেন্টও থাকতে পারে যে আপনি কন্ট্যাক্ট আসের মধ্যেই আপনি এটা করবেন, তখন আপনাকে হচ্ছে কন্ডিশন দিতে হবে গেট পেজ। আচ্ছা, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল পোস্ট। গ্লোবাল পোস্টটাকে আমরা নিব। সো গ্লোবাল পোস্টটাকে আপনি যখন নিচ্ছেন তখন দেখেন এখানে আপনি একটা পোস্ট অবজেক্ট পাইছেন, যেটার আইডি আছে, পোস্ট ডেট আছে, পোস্ট ডেট আছে, পোস্ট কন্টেন্ট আছে, তারপর পোস্ট টাইটেল আছে, পোস্ট এক্সার্ট আছে, পোস্ট ইয়াটা কোথায়, স্লাগটা কোথায়। আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর করে করি, প্রিন্ট করি, যাতে আমি দেখতে পাই। টিডি ডলার পোস্ট। হ্যাঁ, সো এখানে আপনি হচ্ছে দেখবেন যে এখানে স্লাগ আছে কিনা, থাকার কথা। পোস্ট এক্সার্ট, পোস্ট নেম। হ্যাঁ, এই যে পোস্ট নেম, এটাই কিন্তু আপনার স্লাগ। দেখেন এইখানে যে কন্টাক্ট আস আর এখানে কন্টাক্ট আস, এটা কিন্তু সেম। সো আমরা এটাকে ক্রস ম্যাচ কেমনে করব? ক্রস ম্যাচ করার জন্য আমরা ধরেন কন্টাক্ট আছে যাই, পেজটাতে যাই, এখানে আসলাম। এখানে এসে আমরা এখান থেকে ধরেন এটা হচ্ছে টাইটেল, টাইটেলটাকে ধরেন কন্টাক্ট আস টাইটেল, এটা দিলাম। আর পেজের যে স্লাগ, এই যে স্লাগ, এখানে আপনারা নিশ্চয়ই স্লাগ দেখতে পাচ্ছেন, সো এখানে দিলাম কন্টাক্ট আস স্লাগ, বোঝার জন্য, মানে কোন ডাটাটা কি ভালো মতো বোঝার জন্য আমরা হচ্ছে এখন এটা ইউজ করব। সো দেখেন টাইটেল, পোস্ট টাইটেল যেটা, সেটা হচ্ছে কন্ট্যাক্টাস টাইটেল আসছে। এরপরে আপনার হচ্ছে পোস্ট নেম কোথায় গেল, পোস্ট নেম, এই যে কন্ট্যাক্টাস স্লাগ আসছে। সো আপনি এখানে তখন কি করতে পারবেন, ইফ ডলার পোস্ট পোস্ট নেম ডাবল ইকুয়াল টু কন্ট্যাক্ট আস স্লাগ। সো আমরা কি হইলো, আমরা হইতেছে কন্ট্যাক্ট আস পেজটাকে হুক করলাম। So, আমাদের পেজটা এই মুহূর্তে কন্ট্যাক্ট আস পেজ, আমরা এটাতে হুক করে ফেলছি। সো আমরা হুক করার ফলে এখন আমরা এখানে কিছু কাজকর্ম করব। কি কাজকর্ম করব? এই কন্ট্যাক্ট আস পেজে আমরা আসলে কি দেখতেছিলাম, যে আমাদের অনেক আননেসেসারি ডেটা, আননেসেসারি স্ক্রিপ্ট লোড হচ্ছে। সো আমরা এখন এই আননেসেসারি স্ক্রিপ্ট গুলোর হ্যান্ডেলার খুঁজে বের করব। সো প্রথমত আমরা দেখছিলাম কি, ইলেমেন্টস কিট, ও কমার্স, তারপর হচ্ছে এরকম কিছু জায়গা থেকে আমার স্ক্রিপ্ট লোড হচ্ছে। সো ধরেন আমি প্রথমে ইলেভেন্স কিট লাইট, সো ইলেভেন্স কিট লাইট এর স্ক্রিপ্ট গুলোকে আমি ধরবো প্রথমে। ইলেভেন্স কিট লাইট, এখানে দেখেন ইলেভেন্স কিট লাইটের এই একটা সিএসএস আছে, এই একটা আরেকটা সিএসএস আছে। সো এইখানে যে আইডি দেখতেছেন, এই আইডির মধ্যে হাইফেনের পরে যে সিএসএস, এইটুকু বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে এটার হ্যান্ডেলার। সো আমি এই হ্যান্ডেলারটা এখানে কপি করলাম, কপি করে এখানে দিলাম হচ্ছে ডাব্লিউপি ডিকিউ, ডাব্লিউপি ডিকিউ স্টাইল, তারপর হচ্ছে হ্যান্ডেলার, ইলেভেন স্কিটের হ্যান্ডেলার, যেহেতু এটা একটা স্টাইল।
তারপরে ইকিট রেসপন্সিভনেস নামে আরেকটা পাওয়া যাচ্ছে। তো এখানে আমি রেসপন্সিভনেসে আসলাম। রেসপন্সিভনেসে এসে আমি এখান থেকে এটাকে ডিকিউ করে দিলাম। এরপর এরপর আসলাম এখানে স্ক্রিপ্ট। এখন এটার আইডি দেখেন, এই যে ফ্রেমওয়ার্ক জেএস, ফ্রন্ট এন্ড জেএস। তো এই পরবর্তী লাস্ট জেএস টুকু বাদেই হচ্ছে আমাদের এটার নাম। সো এইখানে হবে হচ্ছে ডাব্লিউপি ডিকিউ স্ক্রিপ্ট। আমি এটাকে ডিকিউ করে দিলাম। তারপর এখানে আরেকটা আছে উইজেট স্ক্রিপ্ট। সো এটাকেও আমি ডিকিউ করে দিলাম। ইলেভেন স্পিডের স্ক্রিপ্ট গুলো আমি ডিকিউ করে দিলাম। এখন এই কন্ট্রাক্টর স্পেসে আমার হচ্ছে ও কমার্সও লাগবে না। সো এরপর আমি ধরেন ও কমার্সের অ্যাসেট গুলোকেও এরকম ভাবে ডিকিপ করতে পারি। যেমন এখানে স্টাইলের মধ্যে আছে ডাব্লিউপি ব্লক স্টাইল। ও কমার্সের আসলে অনেকগুলোই আছে। তো এরকম ধরে ধরে আপনি হচ্ছে এগুলোকে ব্লক করতে পারেন। এবং এছাড়াও আরো একটা স্মার্ট ওয়ে আছে, সেটাতে আমরা যাচ্ছি। আগে আমরা দেখি যে জিনিসটা কাজ করে কিনা। তো স্টাইল গুলো মোটামুটি গেল। এরপরে হচ্ছে যে ও আরো অনেক স্টাইল আছে। Shit. আচ্ছা, ভালো কথা। হোয়াটএভার, আমরা যেইগুলাকে রিমুভ করছি আমরা এখন দেখি যে সেইগুলাই রিমুভ হয়েছে কিনা। তারপরে আমরা হচ্ছে বাকিটা আসতেছি। আমরা এখানে মোটামুটি অনেকগুলাই রিমুভ করছি, ডিকিউ স্টাইল, ডিকিউ স্ক্রিপ্ট করছি। তো এখন এটাকে একটু রিলোড দেই। রিলোড দিয়ে পেজ সোর্সে যাই। পেজ সোর্সে এসে এখন যদি আমি এগুলো দিয়ে সার্চ দিই, তাহলে আমি দেখব যে এখানে এটা নাই। এই যে দেখেন চলে গেছে, এটা নাই। তারপর এটা নিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে এখানেও দেখবেন যে এটা নাই। তারপর এখানে এসে যদি আমি এটা নিয়ে সার্চ দিই, তাহলেও দেখবেন এখানে এটা নাই। আচ্ছা, এখন স্মার্ট ওয়ে গুলো আসলে অনেক আছে। স্মার্ট ওয়ের মধ্যে ধরেন আমি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিকিউ করার ওয়ে। নর্মালি এখানে পেজ ফ্ল্যাগ ধরে ধরে ডিকিউ করাটা খুব বেশি মানে সুবিধাজনক না, বা খুব বেশি প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ আপনি করতে পারেন, কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল না বা খুব বেশি প্রয়োজনীয় না। তো এই কাজগুলো করার জন্য আপনাদের অনেক ধরনের ফাংশন আছে। যেমন ধরেন সিঙ্গুলার সিঙ্গুলার, তারপর ধরেন ইজ হোম, তারপরে হচ্ছে ইজ ধরেন ও কমার্সের ক্ষেত্রে ধরেন শপ। তো এই ধরনের অনেক ধরনের ফাংশন এক্সিস্ট করে, যেটা দিয়ে হচ্ছে আপনার এই জিনিসগুলো আর ওইভাবে চেক করা লাগবে না। তো ধরেন আপনি হচ্ছে এই ফাংশন গুলা পাইলেন, ইজ চেক আউট, ইজ কার্ট, তারপরে ধরেন ইজ প্রোডাক্ট। এই যে যে ফাংশন গুলো দেখতেছেন, এখন ইজ সিঙ্গুলার, এখানেও কিন্তু আবার একটা ব্যাপার আছে। এটার মধ্যে যদি আপনি বলেন যে এটা পোস্ট কিনা, তারপর হচ্ছে এটা হচ্ছে পেজ কিনা, মানে এগুলোও কিন্তু কাজ করবে। সো আপনি এই সব ফাংশন ইউজ করে করে আপনার অ্যাসেট গুলোকে আপনি অপটিমাইজলি এনকিউ করতে পারেন। ধরেন আপনি এখানে, আমরা এখানে ডিকিউ করছি, এক্সিস্টিং প্লাগইনের অ্যাসেট গুলোকে ডিকিউ করছি। সো আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আহ, ধরেন আপনি ও কমার্সের ডেভেলপার। এখন আপনি ও কমার্সের ডেভেলপার হিসেবে আপনি কি করবেন? আপনি তখন এই যে এই ধরনের চেক দিতে পারেন যে এটা সব পেজ কিনা, সব পেজ হইলে তুমি এই এই স্টাইল ইনকিউ করো। চেক আউট পেজ কিনা, চেক আউট পেজ হলে তুমি এই স্টাইল ইনকিউ করো। এরকম আপনি ও কমার্সের ডেভেলপার হিসেবে করতে পারেন। আবার ধরেন আপনি একটা
থিম বানাচ্ছেন, যেই থিমটা হচ্ছে ও কমার্সের উপর বেসড, মানে ও কমার্সের উপর বেস করে আপনি একটা থিম বানাচ্ছেন, এবং আপনার থিমের স্টাইল হচ্ছে অনেকগুলো আছে। ধরেন আপনার সিঙ্গেল প্রোডাক্ট পেজের সিএসএস একরকম, জেএস একরকম, তারপর আপনার চেক আউট পেজের সিএসএস বা জেএস একরকম, তারপর আপনার কার্ড পেজের সিএসএস বা জেএস একরকম, তারপর মাই অ্যাকাউন্ট বা এই ধরনের আরো যে যে জায়গা আছে সেখানকার জন্য আপনি আলাদা আলাদা সিএসএস বা জেএস করে এই ধরনের কন্ডিশন দিয়ে দিয়ে সেই জেএস গুলোকে আপনি এনকিউ করতে পারেন। আর একটা হচ্ছে, এই কাজগুলো করার জন্য এখন এটা তো আমি হার্ড কোডেড করলাম, এখন এই যে এই কাজটা করছি আমি অপটিমাইজ করার জন্য, এটা তো আমি হার্ড কোডেড করলাম, কিন্তু আপনি যদি অনেক ইফোর্ট দেন বা ভালো ডেভেলপার হইতে চান বা ভালো একটা প্লাগইন ডেভেলপ করতে চান, যে এই প্লাগইনটা এই কাজগুলো আপনাকে ইউআই থেকে করে দিবে, যেটা আমি দেখাইতে চাইছিলাম। সো দুঃখিত যে সেই প্লাগইনটা কাজ করে নাই, ইজি প্লাগইন ম্যানেজারে এই কাজটা করা আছে। তো ধরেন আপনি একটা প্লাগইনই বানাইতেছেন, যে প্লাগইনের কাজ হচ্ছে এই কাজটা করা, আমরা এখন এখানে যে কাজটা করছি এই কাজটা করা হচ্ছে আপনার উদ্দেশ্য, আপনি একটা প্লাগইন বানাবেন যে প্লাগইনটা এই কাজটা করবে। সো এটা করার জন্য আপনি কি করতে পারেন, এখানে একটা প্লাগইন বানাইতে পারেন, যেই প্লাগইনের মধ্যে একটা পেজ থাকবে, ধরেন এরকম একটা অ্যাডমিন পেজ থাকবে, এবং এই অ্যাডমিন পেজের মধ্যে হচ্ছে আপনি তাকে প্রথমে সবগুলা পেজের লিস্ট দেখাবেন, তারপরে হচ্ছে সেই পেজের এগেনস্টে প্লাগইনের লিস্ট দেখাবেন, যে এই পেজের মধ্যে এই প্লাগইন তোমার আছে কি নাই, বা এই পেজের মধ্যে থেকে এই প্লাগইনকে তুমি ব্লক করতে চাও কিনা, বা এই পেজের মধ্যে থেকে এই প্লাগইনে তুমি অ্যাসেট লক করতে চাও কিনা। এরকম একটা সুন্দর জিনিস করে এটা করা যায়। আমি ধরে নিচ্ছি, বা আমি মোটামুটি শিওর যে এই টাইপের কোনো প্লাগইন এক্সিস্ট করে ইয়াতে, ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে অথবা কোনো প্রিমিয়াম জায়গাতে এটা এক্সিস্ট করে এই টাইপের কিছু। আমি আসলে জানি না যে কোনটা আছে, যেটা আমি জানতাম সেটা সামহাও কোনো কাজ করে নাই এই মুহূর্তে। তো এটা হচ্ছে যে এইভাবে আপনি এটা করতে পারেন, এটা একটা ওয়ে। আর অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি কিভাবে এটাগুলোকে কনসিডার করবেন, কিভাবে কন্ডিশন দিয়ে দিয়ে আপনি অ্যাসেট লোড করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, সেটা তো বললামই। এখানে আমরা ডিকিউ নিয়ে কাজ করছি, আর আপনি যখন এনকিউ নিয়ে কাজ করবেন তখন এটা হবে এরকম। সো এখন আমার ধারণা, আমরা যদি এই কন্ট্রাক্টর পেজের লাইট হাউস চালাই, দুই তিনটা যে আমি অফ করছি তাতেই এর স্কোর একটু চেঞ্জ হবে। আমি অবশ্য খুব বেশি আশাবাদী না, আমরা যদি আরো অনেকগুলোকে অফ করতাম তাহলে আমরা দেখতে পেতাম যে এটা চেঞ্জ হয়েছে। এখন দেখা যাক কি হয়, কতটুকু চেঞ্জ হয়, যদিও আগের আহ স্কোরটা আমরা মনে রাখি নাই। সো এখন এখানে 85 হয়েছে, এখানে 83 হয়েছে, এখানে 90 to 100 আগেই ছিল। সো আমরা যদি এখন এই জিনিসটাকে ফেলে দিই, ফেলে দিয়ে যদি চেক করি যেটা কত হয়, তাহলে আমরা আসলে বুঝে ফেলতে পারবো কি হয়েছে। 85, 83, আমরা এই দুটো একটু মনে রাখি। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আবার নতুন করে চেক করার জন্য। দেখেন, এখানে 74 ছিল, মানে 74 ছিল আমার কোডের আগে, মানে এখন আমার কোড অফ করা আছে। তো এটা হচ্ছে 74। তো আমি যখন আমার কোড দিছিলাম তখন এখানে স্কোর ছিল কত, 85। তো আমরা মোটামুটি আহ 11, মানে পারফরমেন্সে 11 স্কোর আপ করে ফেলছি, শুধুমাত্র কয়েকটা অ্যাসেটকে ডিকিউ করে, যে অ্যাসেট গুলো আমার এই পেজে দরকার নাই। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতেছেন যে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে, মানে স্পিড অপটিমাইজেশনের ব্যাপারটাতে যখন আসতেছি, তখন এই সিএসএস এবং জেএস কতটা ইম্প্যাক্টফুল একটা ওয়েবসাইটের জন্য। সো আজকের ক্লাস এই পর্যন্ত, মানে ওয়েবিনারটা এই পর্যন্তই শেষ। তো এখন আমার হচ্ছে আপনাদের আহ, প্রতি একটা আহ্বান থাকবে, যে আমরা হচ্ছে আমি এবং হাসিন ভাই, হাসিন হায়দার, যাকে আপনারা সবাই চিনেন। সো আমরা মিলে হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টের একটা কোর্স নিয়ে আসছি ইন্টারেক্টিভ চেয়ার্সে, যেটার ব্যাচ 1 অলমোস্ট শেষের দিকে, এবং ব্যাচ 2 তে এনরোলমেন্ট চলতেছে, যেটা ক্লাস শুরু হবে হয়তো বা সেপ্টেম্বরের কোন একটা সময়। সো আপনারা যদি এই টাইপের, মানে অ্যাডভান্স কোডিং, ওয়ার্ডপ্রেসকে আরো ইন্টারেস্টিং, আরো মানে স্পিড অপটিমাইজেশন বা অনেক ধরনের অ্যামাজিং সুন্দর সুন্দর প্লাগইন বানাইতে চান, তাহলে আপনারা আমাদের কোর্সটা চেক আউট করতে পারেন, জয়েন করতে পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম।
আহ আপু, আপনি কি আছেন? ইয়েস ভাইয়া। আমার দিক থেকে সবকিছু শেষ। নাও ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি হ্যালো। আই এম সো সরি, আমার একটু ডাটা ডিভাইস ছিল তো ওর থেকে হচ্ছে ইকো করেছে। আমি এখন রিকোয়েস্ট করবো মারুফ ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য, বা তার আগে ভাই আমরা কিউএনএ সেশনও করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে লার্নার্স আপনারা হ্যান্ড রেজ করেন, আপনাদেরকে আমি পারমিশন দিয়ে দিব কোয়েশ্চেন আস্ক করার। আমরা বেশি সময় স্বল্পতার কারণে বেশি কোয়েশ্চেন নিব না, এক থেকে দুটোই নিব, সো প্লিজ। কারণ কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় ask করেন, যে আপনার কি জানতে চান আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট সম্পর্কে, অপটিমাইজেশন সম্পর্কে, অথবা আমাদের ফিউচার কোর্স সম্পর্কে। এনি কাইন্ড অফ কোশ্চেন ইজ ওয়েলকাম। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, ইব্রাহিম খলিল। সো আপনাকে আনমিউট করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আনমিউট করে প্লিজ কোশ্চেন করেন। জি ভাই, কোশ্চেনটা হলো এই কোর্সের জন্য প্রি রিকোয়ারমেন্ট কিছু আছে যে এই ধরনের নলেজ থাকতে হবে বা হ্যাঁ, আমাদের কিছু? কোর্সের প্রি রিকোয়ারমেন্ট আছে। যেহেতু আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএসপি দিয়ে তৈরি, পিএসপি দিয়ে রিটেন। সো আপনাকে হচ্ছে অ্যাটলিস্ট বেসিক বা ইন্টারমিডিয়েট পিএসপি জানতে হবে, এবং এরপরে এইচটিএমএল সিএসএস তো জানতেই হবে, বেসিক জাভাস্ক্রিপ্ট জানতে হবে। আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক আইডিয়া বা ধারণা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস কি জিনিস, এখানে প্লাগইন এর কাজ কি, থিমের কাজ কি, এই টাইপের একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে। ওকে, এরপর হচ্ছে সালাফি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এটা কোড করে দেখাইলেন। আচ্ছা, আমাদের সার্ভার ইন থেকে কোনো ইস্যু হতে পারে না স্পিড অপটিমাইজেশনের জন্য, যেটা আসলে দেখানো হয়নি এখানে। তো এইসব বিষয়ে কি কোনো ডিসকাশন হবে, মানে সার্ভার রিলেটেড কোনো ইস্যুর কারণে অপটিমাইজেশনের সমস্যা? সার্ভার রিলেটেড ইস্যুর কারণে অপটিমাইজেশনের ব্যাপারটা, মানে এখানে সার্ভারটাকে হচ্ছে আপনার ধরে নেওয়া হয়েছে যে সার্ভার ওকে। মানে আজকের ওয়েবিনারের উদ্দেশ্য এটা ছিল যে ডেভেলপার বা কোড এই রিলেটেড ইস্যুগুলোকে অ্যাড্রেস করা। আমি প্রথমেই বলে নিছি যে স্পিকিং অফ অপটিমাইজেশন, দেয়ার আর লটস অফ থিং নিড টু বি কনসিডার। আমি তো শুধুমাত্র জেএস এবং সিএসএস নিয়ে আজকের ওয়েবিনারটা নিলাম। তো এখানে আরো অনেক ব্যাপার আছে। আপনার ইমেজের সাইজ কত, সেটাকে আপনি কমাবেন কিনা, তারপর মিনিমাইজ করবেন কিনা, তারপর ক্যাশিং প্লাগইন ইউজ করবেন কিনা, সার্ভার আপগ্রেড করবেন কিনা, এরকম আরো অনেক বড় একটা টপিক। মানে অপটিমাইজেশন হচ্ছে অনেক বিশাল একটা টপিক। সেখান থেকে আমরা শুধু ছোট্ট একটা টপিকে ফোকাস করছি আজকের ওয়েবিনার। তো আজকের ওয়েবিনারে আসলে এর চেয়ে বেশি দেখানো হবে না। আই এম এক্সট্রিমলি সরি। তবে থ্যাংক ইউ। আপনি যদি আরো বেশি হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বুঝতে পারছি আমি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওকে, ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমরা এক এক করে যাই। হ্যান্ড রেজ করেন, এক এক করে কল করি, তারপর কোশ্চেনটা করেন। এরপর হচ্ছে মনিরুল। জি, ধন্যবাদ ভাই। চমৎকার একটা ক্লাস উপভোগ করলাম, ওয়েবিনার উপভোগ করলাম। আসলে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, আমাদের আসলে আমরা ওই বিষয় নিয়ে ভাবিই নি যে আমাদের পেজ এত, মানে আমাদের ওয়েবসাইট এত লোড হচ্ছে কেন, মানে কোনোভাবেই কমাতে পারছি না, যারা কোডিং ভালো না জানেন হয়তো। কিন্তু আপনার এটা দেখার পর আসলে যে আমার মনে হয়েছে যে এটা খুবই প্রয়োজনীয় এই বিষয়গুলো। বিশেষ করে যারা ও কমার্স অথবা অ্যাডসেন্স বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেন, তাদের জন্য এগুলো খুবই, কারণ আমাদের হচ্ছে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাদের হচ্ছে মানে পেজ লোডিংটা বড় একটা, অনেক বড় একটা ইস্যু। তো ওদের এটা রিডিউস করা অবশ্যই দরকার, এবং হচ্ছে পেজ পারফরমেন্স অবশ্যই করা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। আহ উম, এটা তো প্রি রেকর্ডেড কোর্স, তাই না? নাকি হচ্ছে আপনার লাইভ হবে? না, এটা লাইভ লাইভ ক্লাসের একটা কোর্স। এখানে কিন্তু আমাদের মেইন বিষয় শুধুমাত্র স্পিড অপটিমাইজেশনই থাকবে না। এখানে আমরা বেসিক্যালি প্লাগইন ডেভেলপার, মানে প্লাগইন ডেভেলপারের একটা ক্যারিয়ার প্যাথ বলতে পারেন। এই কোর্সটা শুধুমাত্র স্পিড অপটিমাইজেশনের উপরেই ফোকাস না। এখানে আমাদের ফোকাস হচ্ছে আহ, আপনি আপনি একজন প্লাগইন ডেভেলপার হবেন।
আপনি একজন ভালো প্লাগইন ডেভেলপার হবেন। আপনি এই প্লাগইন ডেভেলপার হয়ে ইন ফিউচারে আপনি নিজে নিজে প্লাগইন তৈরি করবেন, তৈরি করে সেটা মার্কেট প্লেসে সেল করবেন, অথবা প্লাগইন নিয়ে কাজ করে এমন কোম্পানিতে আপনি জব করবেন, অথবা আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি কাস্টম প্লাগইন বানাবেন। সো মোট কথা, অ্যাজ এ আমরা প্লাগইন ডেভেলপার হওয়ার আপনার ক্যারিয়ারের জার্নিটাকে এনহ্যান্স করে দিব। আপনি একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হয়ে যাবেন। এখন হওয়ার পরে আপনি কি টাইপের প্লাগইন বানাবেন, কি টাইপের প্রবলেম সলভ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সো আপনি যদি প্লাগইন ডেভেলপার হয়ে যেতে পারেন তাহলে আপনি স্পিড অপটিমাইজেশনের প্রবলেমও সলভ করতে পারেন। আপনি হচ্ছে নতুন কোনো কন্ট্রাক্ট ফর্মও বানাইতে পারেন, নতুন একটা ই কমার্সও বানাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। জি, অবশ্যই। ধন্যবাদ আসলে। তো আমার মনে হয় যে আসলে এটা নিয়ে মানে পিএইচপি তারপর ওয়ার্ডপ্রেস এগুলোর ব্যাপারে মোটামুটি ধারণা থাকা আবশ্যক। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস আপনি মিউটেড হয়ে গেছেন, আপনার কথা আর শুনতে পাচ্ছি না। ভাইয়া কাইন্ডলি একটু আবার আনমিউট করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? জি, এখন বলেন। দুঃখিত। আমি হচ্ছে মানে ধরেন আমি পিএইচপি সম্পর্কে ধারণা নেই আমার। আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর কিছু বেসিক সম্পর্কে জানি। আর হচ্ছে এইচটিএমএল সম্পর্কে জানি। কিন্তু ওই ওই বিষয়গুলো তো হচ্ছে তো ধারণা নাই। তো এগুলো এগোতে পারবো কিনা বা এটা সময় দেওয়া হবে কিনা, কিরকম কি মানে করা যায়? ইন্টারেক্টিভ কেয়ারসে আমাদের পিএসপির বেসিক রিলেটেড একটা কোর্স আছে যেটা মনে হয় ফ্রি, যতদূর আমি জানি। সো আমাদের কোর্সে আসলে পিএসপি কভার করা হবে না, দুঃখিত। কারণ আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার বানানোর কোর্সটাই হচ্ছে 5 থেকে 6 মাসের লেন্দি। সো এখানে যদি আমরা পিএসপি শিখাইতে চাই তাহলে কোর্সটা 1 বছরের মতো লেন্দি হয়ে যাবে। সো এত বড় কোর্স আসলে আহ, মানে করাইতে গেলেও খুব খারাপ লাগে এবং করতে গেলেও খুব খারাপ লাগে। সো আপনার জন্য সাজেশন হচ্ছে, আপনি যদি অ্যাকচুয়ালি জয়েন করতে চান আমাদের এই জার্নিতে, তাহলে ইন্টারেক্টিভ কেয়ারসে পিএসপির বেসিকের উপর যে ফ্রি কোর্সটা আছে সেটা আপনি কমপ্লিট করবেন আমাদের ক্লাস শুরু হওয়ার আগে। তো আপনি যদি নিজেকে নিজে প্রমিস করতে পারেন যে আমি মেইন ক্লাস শুরু হওয়ার আগে এই কোর্সটা কমপ্লিট করতে পারবো, হুইচ ইজ পসিবল। মানে পিএসপির যতটুকু নলেজ দরকার সেটা আমার মনে হয় 1-2 মাসে গ্যাদার করা পসিবল। তো আপনি যদি ডেডিকেটেড থাকেন তাহলে আপনি এগুলো কভার করতে পারবেন, এবং সেগুলো কভার করে আমাদের ক্লাসে জয়েন করলে আপনি বেনিফিটেড হবেন। আমরা জি, জি। অন্য কোশ্চেনে চলে যাই ধন্যবাদ। ভাইয়া, যদি কিছু মনে না করেন। sure. বিফোর দ্যাট ভাইয়া আমি একটু আমার সেলস টিমকে ফ্লোর দিতে চাচ্ছিলাম। দ্যাটস অল। আর 2জন হ্যান্ড রেজ করা আছে, দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে হ্যাঁ, তারপরে শিওর আপনাদের। শিওর। সো এখন হচ্ছে হৃদয় আহমেদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি জানতে চাচ্ছি যে আপনি কোডিং করে যে কাজগুলা দেখালেন, এইটা কি কোনো প্লাগইনের মাধ্যমে এগুলো ফিক্স করা যাবে ওয়ার্ডপ্রেসের? এক্সিস্টিং কোনো প্লাগইন আছে কিনা, এটা কি আপনার কোশ্চেন? জি জি। এক্সিস্টিং যে প্লাগইনটা আছে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ইজি প্লাগইন ম্যানেজার, এটা আছে। এটা আমার নিজেরই ডেভেলপ করা, আমি যখন অন্য একটা কোম্পানিতে কাজ করতাম তখন কর। স্যাডলি এটা এখন কাজ করতেছে না, সো এই মুহূর্তে বলতে পারতেছি না যে এটা ছাড়া আর কোনো প্লাগইন আছে কিনা। তবে আপনি যদি নিজেই প্লাগইন ডেভেলপমেন্ট শিখেন আপনি নিজেই এটা বানাইতে পারবেন। জি, ডাব্লিউপি রকেট যেটা আছে এইটা দিয়ে তো এগুলা করা যায়। না, ডাব্লিউপি রকেটের কাজ হচ্ছে সে অ্যাসেট গুলোকে মিনিফাই করে, বড় বড় ফাইলকে ছোট করে, কয়েকটা ফাইলকে জোড়া দেয়, তারপর হচ্ছে ডেটা গুলোকে ক্যাশ করে যাতে সে দ্রুত সার্ভ করতে পারে। ডব্লিউপি রকেটের কাজ আসলে এটা না, আমি আজকে যেটা দেখালাম। আচ্ছা, ডাব্লিউপি রকেট দিয়ে যদি এই কাজগুলা ছোট ফাইলগুলা ছোট করা হয় বা এগুলা কি আপনার অনেকে হয়তো দেখা যায় আপনার এগুলা ফাস্ট কাজ করে, ভিজিটররা মানে আপনার পারফরমেন্স এটা বাড়িয়ে দেয় ডাব্লিউপি রকেটের মাধ্যমে। হুম হুম। এটা হ্যাঁ, এটা সেটা তো দিয়ে আমি কি প্রথম। হ্যাঁ বলেন। এটা দিয়ে কি মানে এই কাজগুলা যদি নাও করা যায়, সাইডের যে অপটিমাইজটা এটা কি হবে এই ডাব্লিউপি রকেট দিয়ে? যেটা আমি প্রথমেই বললাম যে ভাইয়া, স্পিড অপটিমাইজেশন একটা অনেক বড় টপিক, সেখান থেকে একটা ছোট টপিক নিয়ে আজকে আমরা কথা বলছি। সো এখন ব্যাপারটা যদি এমন হয় যে আপনার সাইট হচ্ছে ডাব্লিউপি রকেট দিয়েই হচ্ছে যথেষ্ট অপটিমাইজ হয়ে যাচ্ছে, আপনি ঠিকঠাক মতো লোড করতে পারতেছেন, তাহলে আপনার এটা করার দরকার নেই।
কিন্তু যদি এমন হয় যে ডাব্লিউপি রকেট দিয়েও এটা আর হচ্ছে না, তখন হয়তো আপনার ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। জি, এখন যদি ডাব্লিউপি রকেট দিয়ে আমার 100 মধ্যে দেখা যায় যে 95 পারফরমেন্স রেট দেখাইতেছে, স্কোর দেখাইতেছে, তাইলে কি প্রবলেম না? এটা তো ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি স্কোর কত চান। আপনার স্কোর যদি টার্গেট থাকে 90, আপনি যদি 90 পান তাহলে তো সমস্যা নাই। আপনার টার্গেট যদি থাকে 100, আপনি যদি 100 পান তাহলে তো সমস্যা নাই। মানে স্পিড অপটিমাইজেশনের তো একটা টার্গেট থাকে যে আমি কতটুকু স্পিড অপটিমাইজেশন করব। তো এখন স্পিড অপটিমাইজেশনের যেহেতু অনেকগুলো পার্ট আছে, প্রথমেই বললাম ইমেজ অপটিমাইজেশন, সার্ভার অপটিমাইজেশন, ক্যাশিং, তারপর অ্যাসেট অপটিমাইজেশন, এরকম অনেকগুলো পার্ট আছে। যেই পার্টটা করে আপনি আপনার ডেজায়ার্ড স্কোর পাবেন সেটাই এনাফ। এখন কোনো কারণে যদি আপনি আপনার ডেজায়ার্ড স্কোর না পান যথেষ্ট অপটিমাইজেশন করেও, তো আমি আজকে যেটা বললাম এটা হচ্ছে আরেকটা ওয়ে, মানে এই ওয়েতেও আপনি অপটিমাইজ করতে পারবেন। আর আজকের যেই ওয়েবিনারটা, এটার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হইতেছে অ্যাজ এ ডেভেলপার আপনি কেমনে কোড করবেন, মানে আপনি যখন ডেভেলপার আপনি যখন কোড করবেন তখন আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে কোড করার সময়। আর সেকেন্ডটা হচ্ছে আহ, আপনি যখন থার্ড পার্টি কোনো কিছু ইউজ করবেন, সেটার কোড তো আর আপনার হাতে ছিল না, তখন আপনি এটাকে কিভাবে ঠিক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন আরেকজনের কাছে চলে যাই। আহ শামিন খান। শামিম খান, ইয়া। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার যেটা কোশ্চেন ছিল সেটা হলো যে আপনারা গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট কি শেখাবেন এই কোর্সের ভিতরে? হ্যাঁ, এই কোর্সের ভিতরে গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট থাকবে। এবং আজকের ওয়েবিনারের আগে আমি মাত্রই যেই ক্লাসটা নিছি, এই কোর্সের ব্যাচ 1-এর, সেটাই ছিল গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের উপর। আচ্ছা, তাহলে কি আমাকে মানে প্রিরিকুইজিট হিসেবে রিয়াক্ট শিখে আসতে হবে? রিয়েক্টের খুবই বেসিক কিছু কনসেপ্ট লাগবে, ট্রু। সেটা আপনি হচ্ছে কোর্সের মধ্যে অন দা ফ্লাইতেও শিখে ফেলতে পারবেন। মানে অনেক হাই লেভেলের রিয়েক্ট জানা লাগে না গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের জন্য। কারণ এখানে হচ্ছে রিয়েক্ট দিয়ে সব কম্পোনেন্টই অলরেডি বানানো থাকে। আপনি শুধু বানানো কম্পোনেন্ট গুলো ইউজ করবেন, আর টুকটাক মানে রিয়েক্টে ক্লিক কেমনে কাজ করে, স্টেট কেমনে ম্যানেজ করে, এরকম বেসিক কিছু জিনিস জানতে হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সো যেহেতু লার্নারদের কোশ্চেন শেষ, আপু আপনি যেটা চাচ্ছিলেন সেটা শুরু করতে পারেন। আমি রিকোয়েস্ট করবো এখন মারুফ ভাইকে একটু ফ্লোর দেওয়ার জন্য। মারুফ ভাই, ওভার টু। জি মারুফ ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এর অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল, আমি মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করবো আপনাদেরকে। আমাদের আসলে কোর্সের বিষয়ে আপনাদেরকে একটু ইনফর্ম করে দিচ্ছি। আমাদের আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ব্যাচ 2 আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। তো যার কারণে এই কোর্সের মধ্যে কি কি থাকবে বা আপনারা কিভাবে বেনিফিটেড হবে সে বিষয়টা একটু শেয়ার করি। আমাদের এই কোর্সের মধ্যে লিড ইনস্ট্রাক্টর হিসেবে সবার পরিচিত হাসিন হায়দার ভাই থাকবেন। পাশাপাশি আমাদের সাইদুল সাইম ভাই তো অবশ্যই এই কোর্সের মধ্যে আছেন, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কামাল ভাই রয়েছেন এই কোর্সের মধ্যে। তো এই কোর্সটা আমরা সাজিয়েছি 50টা প্রি রেকর্ডেড ভিডিওস, 41টা লাইভ ক্লাস, এবং ওভারঅল আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারছেন। তো প্রজেক্টের বিষয়ে যদি একটু শর্টলি আপনাকে বলে দিই, যে এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম সিস্টেম, এলএমএস প্লাগইন, এলিমিনেটর উইজেস, গুটেনবার্গ ব্লকস এবং প্লাগইন এক্সটেনশনস নিয়ে মাল্টিপল প্রজেক্ট আমরা করাচ্ছি। এবং ওয়ার্ডপ্রেসের একেবারে বেসিক স্ট্রাকচার এবং হুকস থেকে স্টার্ট হচ্ছে কোর্সটি। দেন হলো আপনার যে কোনো ধরনের প্লাগইন ডেভেলপমেন্ট, এপিআই ইন্টিগ্রেশন, এবং প্লাগইন গুলো কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন, এই ফুল প্রসিডিউরটাই কোর্সের মধ্যে থাকতেছে। তো আমাদের আসলে আজকে যারা ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আমাদের রেগুলার যে কোর্স ফিটা আছে সেটা হলো 5,000 টাকা, আশা করি আপনারা জানেন। তো আজকে রাত 11টা 59 মিনিটের মধ্যে যারা আসলে কোর্সে জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের হিউজ একটা ডিসকাউন্ট রয়েছে। তো এই ডিসকাউন্ট রিলেটেড কোশ্চেন বা কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ ডিরেক্টলি কল করে যোগাযোগ করতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ ভাই, আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ওয়েবিনার আজকে অলমোস্ট আসলে শেষ। আমরা ফাইনালি আপনার জন্যই হচ্ছে ওয়েট করতেছিলাম। তো লার্নারদের কোশ্চেনও শেষ,
সো ওয়েবিনারটা আমরা শেষ করে দিব। ইন দা মিন টাইম কারো মনে যদি এখনো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা কোশ্চেন অ্যান্সার করে শেষ করে দিতে চাই। ওকে, লুকস লাইক আর কারো কোনো কোশ্চেন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি আমাদের কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে মারুফ ভাইয়া যেভাবে বললো সেভাবে আপনারা কোয়েরি করতে পারেন, এবং আরো বেশি শিখতে চাইলে বা জানতে চাইলে আমাদের রিচ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে হচ্ছে আমি আজকের ওয়েবিনার থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।